একটা ভুলের মাসুল তনুকে দিতে হয়েছিল। এই নে তনু, চুড়িগুলো তোরই সাইজের, যা করে নে বীরের সাথে বিয়ে, বাঁচিয়ে নেই বাড়ির সম্মান। আর আজ তনুর মেয়ের ভুলের মাসুল দেবে আমার মেয়ে, মানে হিয়া বিয়ে করবে ঈশানকে। হিয়ার সাথে হবে ঈশানের বিয়ে। মম, তোমার এই মুহূর্তে এই সব কথা বলতে এতটুকু লজ্জা করলো না? দেখতে পাচ্ছ সবার অবস্থা? সব দেখতে পাচ্ছি আমি, আর এই কারণেই বলছি যে তুই আর ঈশান প্লিজ আবার এসব কথা বলো না প্লিজ মম। ঠিক আছে, মানছি ওই মুহূর্তে আমার তোর কথা বলা উচিত হয়নি, কিন্তু এখন এখন আর কি রাস্তা খোলা আছে আমাদের সামনে? মম, এখানে এখন কেউ রাস্তা খোঁজার মতন অবস্থায় নেই। সবার এখন একটু সময়ের প্রয়োজন। এখানে সবাই সাংঘাতিক রকম কষ্ট পেয়েছে, এইটুকু তো অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করো মম। আপনারা আপনারা প্লিজ, রেণুকা আন্টি, ঈশান, মমের কথায় তোমরা কান দিও না। মমের তো এমনিও অন্য কারোর ইমোশন নিয়ে কিছু যায় আসে না, যায় আসে হিয়া। সেই জন্যই আমি নিজেকে ফোর্স করে নম্রতার ঈশানের বিয়েটা মেনে নিয়েছিলাম। আমি জোর করে নম্রতার জন্য খুশি হচ্ছিলাম, ওর বিয়েতে সবসময় ওর পাশে থাকতে চেয়েছিলাম। আরে আমি তো ওর কন্যাদান পর্যন্ত করতে চেয়েছিলাম। কিন্তু তোমাদের সবার প্রিয় নম্রতা কি করলো? ও তো নিজেই সবাইকে বিদায় জানিয়ে চলে গেল, সবার সম্মানে কালি মাখিয়ে চলে গেল। মম যদিও চলে গিয়েও থাকে না, তাহলে তার একটা ভ্যালিড রিজন আছে। ওই রকম মেয়ে নয় যে নিজের জন্য অন্যদের কষ্ট দেবে। আরো আজ এই মণ্ডপ থেকে চলে গেছে তো কি হয়েছে? আমি জানি, সবাই জানে যে নম্রতা একদিন ঠিক ফিরে আসবে, কারণ ঈশান ওর প্রতিটা নিঃশ্বাসে আছে। ও ঈশানের জন্য আবার ফিরে আসবে। এবারও আর ফিরবে না হিয়া। ও আর কোনোদিনও ফিরবে না। না ঈশান, ঈশান, নম্রতা ফিরে আসবে আর তোমাকে ওর অপেক্ষা করতে হবে। ও আসবে না ফিরে। ও যেখানে গেছে যাক, ও আর ফিরে আসবে না। হয়েছে তো শান্তি? ঈশানও বুঝতে পারছে যে যেভাবে নম্রতা চলে গেছে আর কোনোদিনও ফিরে আসবে না। আর তুই ঈশানের এরকম অবস্থা তাকিয়ে দেখছিস কি করে? তোর মনে হচ্ছে না নম্রতার গুণগান না করে এই মুহূর্তে তোর ঈশানের পাশে থাকা উচিত একজন ভালো বন্ধু হিসেবে? সেটাই করছি আমি, বন্ধু হয়ে সামলানোর চেষ্টা করছি ওকে। আর ও যতই মিথ্যে বলুক নিজেকে, ও এটা খুব ভালো করে জানে যে ঈশান শুধু নম্রতার। হিয়া, তুই আমাকে ভুল বোঝানোর চেষ্টা করিস না, আর তুমি সুযোগের সৎ ব্যবহার করার চেষ্টা করো না। ভুলে যেও না মম যে নম্রতা আজ শুধু এই মণ্ডপ ছেড়ে গেছে, ঈশানের জীবন থেকে চলে যায়নি। কি বাজে কথা বলছিস তুই হিয়া? আমি তোর মা হই, ভেবে চিন্তে কথা বল। তোমারও কি এটাই মনে হচ্ছে আমি সুযোগের সৎ ব্যবহার করছি? আমি সুযোগের সৎ ব্যবহার করছি না, উল্টে আমার তো আফসোস হচ্ছে যে কেন আমি সেদিন থামালাম নিজেকে। যখন সবকিছু ঠিকঠাক চলছিল তখন কেন আমি আমার কথায় স্টিক করলাম না? যখন সেদিন তোমার সাথে হিয়ার এনগেজমেন্ট হচ্ছিল তখন কেন আমি নম্রতার সাথে তোমার এনগেজমেন্টটা মেনে নিলাম? যদি আমি আমার জেদ ধরে বসে থাকতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আর আমার তো মনে হয় নম্রতার মিথ্যে ভালোবাসা সত্যি তোমাকে অন্ধ করে দিয়েছে ঈশান। সেই জন্যই তো তুমি হিয়ার সত্যিকারের ভালোবাসাটা কোনোদিন দেখতেই পেলে না। নম্রতার ভালোবাসা মিথ্যে ছিল না মম, অবশ্যই মিথ্যে ছিল ভালোবাসা ওর।
যদি নম্রতার ভালোবাসা সত্যি হতো না, তাহলে এইভাবে মণ্ডপ ছেড়েও পালিয়ে যেত না। ও কোনোদিন কারোর ফিলিংসকে মূল্য দিতেই শেখেনি। ঈশান, তুমি নিজের অবস্থা দেখেছো? আর তোমার মায়ের অবস্থাটা একবার দেখো। যদিও তোমাকে ভালোবাসতো না, তাহলে তোমাদের এত কষ্ট দিয়ে কোনোদিন চলে যেত না। ও তো সারা জীবন ধরে শুধু মহান হওয়ার ড্রামা করে গেছে। সবার চোখে শুধু আদর্শ মেয়ে হয়ে থাকতে চেয়েছে, আর সেটাই করেছে ও। কারণ যদি ও অন্য কারোর ফিলিংসকে এতটুকু মূল্য দিতে শিখতো, তাহলে এই মণ্ডপ ছেড়েও কখনো যেত না। কতবার তো তুমি কারণ জিজ্ঞেস করলে, কিন্তু ওকে কোনো কারণ বলতে পেরেছে? পারেনি তো। আমি তো অন্তত ওই রকম নই। ভালো সেজে থাকার নাটকটা তো করি না। যা বলি সবার মুখের ওপর বলি, গলা ফাটিয়ে বলি। এই প্রথমবার জেসমিন কোনো কাজের কথা বলেছে। হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছেন। যে মানুষগুলো ওকে সারা জীবন ধরে পালন করলো, তাদেরকে কাঁদিয়ে কষ্ট দিয়েও চলে গেল। আর এখন আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ এখান থেকে বেরিয়ে যাও। তুই চুপ করে থাকিয়া, আমি আজ কোথাও যাব না। এনগেজমেন্টের দিনও তুই আমাকে চলে যেতে বাধ্য করেছিলিস, আর আমি চলেও গেছিলাম। পরিণতি দেখছিস তো। কিন্তু এবার অনেক হয়েছে, আমি আর কোথাও যাব না। আজ আমি আমার মা হওয়ার কর্তব্য অবশ্যই পালন করব। হিয়া না হয় ছেলে মানুষ, কিন্তু তোমরা তো সিচুয়েশনটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তো অবস্থাটা। রেনুকা, তুমি একবার নিজেকে দেখো তো, ঈশানকে দেখো। আরে পরিস্থিতিটা বোঝো। কাম অন মম, কাম অন। তুমি তো পছন্দই করতে না ঈশানকে। তুমি তো আমার বিয়েটা কোনো রিচ কানাডিয়ানের সঙ্গে করাতে চেয়েছিলে। হঠাৎ করে হয়েছেটা কি তোমার বলো তো, যে তুমি হঠাৎ করে ঘুরে ফিরে ঈশানের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছো? হ্যাঁ, আমি চাইছি তোর সাথে ঈশানের বিয়ে দিতে, কারণ আমি তোর সত্যিকারের ভালোবাসাটা বুঝতে পেরেছি হিয়া। আমি নিজের চোখে দেখেছি যে তুই কতটা ভালোবাসিস ঈশানকে। তোর মনে ঈশানের প্রতি যে ভালোবাসাটা আছে না, তার বাইরে গিয়ে আমি আর কিছু দেখতে চাই না। কোনো রিচ কানাডিয়ান কেউ না। যদি আমি আমার মেয়ের জন্য এত কিছু করতে পারি, তাহলে তুই কি তোর ভালোবাসাটার জন্য একটা পাও এগিয়ে আসতে পারিস না? আর হিয়া, আমি অবাক হয়ে যাচ্ছি। তোর তো কোনোদিনও তনুর সঙ্গে দেখাই হয়নি, আর না তুই ওকে চিনিস। তাহলে ওর মতন মহান হওয়ার অ্যাক্টিং কেন করছিস তুই? আরে এসব ত্যাগ আর বলিদানের মেডেল নিয়ে কিচ্ছু পাবি না তুই। তাই তোর ভালোবাসায় ফোকাস কর এবার। নিজের ভালোবাসাটাকে পাওয়ার চেষ্টা কর। তুই দেখতে পেলি তো কিভাবে তোর বোন তোর ভালোবাসাকে একা অসহায় ছেড়ে দিয়ে চলে গেল। এবার ঈশানকে সামলানো তোর কর্তব্য, তোর দায়িত্ব আর তোর অধিকারও। মম, এইসব কিছু কোনোদিনও হবে না। প্লিজ চুপ করো। সাবধানে মম। হিয়া, তোমার মা একদম ঠিক বলেছেন। ঈশান একেবারে ভেঙে পড়ার আগেই তুমি ওকে সামলে নাও। ওকে বিয়ে করো তুমি। আন্টি, আন্টি, এরকম হতে পারে না। আপনি প্লিজ মমের কথায় কান দেবেন না। মম যা খুশি যখন খুশি বলে, এটা কখনো হতে পারে না। আপনিও জানেন যে ঈশান শুধু নম্রতাকে ভালোবাসে। ও কোনোদিনও অন্য কোনো মেয়েকে অ্যাকসেপ্ট করতে পারবে না। অ্যাকসেপ্ট করতে হবে হিয়া। ওকে নম্রতাকে ছাড়া বাঁচা শিখতে হবে। কেউ চলে গেলে আমরা তাকে ছেড়ে বাঁচতে শিখে জীবনে এগিয়ে যাই, তাই না হিয়া? আর নম্রতা তো ওকে নিজে থেকেই ছেড়ে চলে গেছে। ওর মেহেন্দির রং
ওর মেহেন্দির রং আমার ছেলেটার জীবনের সব রং কেড়ে নিয়েছে। কাউকে তো চাই যে ওর জীবনটা আবার সাজিয়ে তুলবে। ওকে ভালোবাসার মতো একজন কাউকে তো চাই। বলছি ওকে তুমি বিয়ে করো হিয়া। না আন্টি, আপনি কেন বলছেন এসব? আমি জানি না। প্লিজ চুপ করো তোমরা সবাই। আর কেউ একটা কথাও বলবে না। এখানে কোনো নেগোসিয়েশন চলছে? একটা মেয়ে মণ্ডপ ছেড়ে পালিয়েছে তাই আরেকজন বসবে, একজন ভালোবাসেনি তাই অন্যজন বাসবে। তোমরা কি আমাদের জীবন নিয়ে মজা করছো? আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই বিয়ে আর এই বিষয়টা এখানেই শেষ করুন। প্লিজ মম, মম কোথায় কষ্ট হচ্ছে বলো আন্টি? ডাক্তারবাবু এসে গেছেন, আসুন। চলো মা। চলো চলো, সাবধানে চলো। কি স্বার্থপর মা তুমি, সব সময় শুধু নিজের কথা ভেবে গেছো। দাদু, জাসমিনের কথা শুনলে আমার সবসময় স্বার্থপর মনে হয়, আজও মনে হচ্ছে। কিন্তু আজও এই স্বার্থপরতা আজও নিজের জন্য নয়, অন্যের স্বার্থ পূরণের জন্য করছে। তাই আজ আমার মনে হচ্ছে যে ঈশানকে তোরই বিয়ে করা উচিত। দেখ মা হিয়া, নম্রতা আর ঈশানকে এক করবার জন্যে অনেক কষ্ট করেছিস। তুই যতই চেষ্টা কর না কেন, হয়তো ওদের দুজনেরই কপালে এই বিয়েটা লেখাই নেই হয়তো। দাদু, দেখ মা, আমি জানি না যে আজ যেটা হলো কেন হলো। হয়তো মা, ওদের দুজনের বন্ধনের সঙ্গে তোর জীবনটাও হয়তো জড়িয়ে ছিল। ওর বন্ধন ছিন্ন হয়ে তোর ভালোবাসার জয় হলো। আমার ছেলের জীবনটা যেন নষ্ট না হয় দাদা। ঈশানকে একটু বোঝান, ঈশানকে একটু বোঝান ও যেন হিয়াকে বিয়ে করে। হিয়া, হিয়া মা তুমি কোথায়? হিয়া, 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 হিয়া আমার ছেলেটাকে তুমি বাঁচাও। হিয়া খুব কষ্ট পাচ্ছে ও, ওকে তুমি সামলাও, ওর কিছু একটা হয়ে যাবে। আপনারা প্লিজ সামলানো নাকি, ওনার ব্লাড প্রেশার বাড়ছে, পরিস্থিতি আরো খারাপ হতে পারে। বৌদি কি করছো তুমি? শান্ত হও একটু, কিচ্ছু হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুই রাজি হয়ে যাই ঈশান। এই বন্ধনের দায়িত্ব এবার তোকে নিতে হবে মা। তুমি কি বলছো? আমি নম্রতার জায়গা নিতে পারবো না দাদু। তুমি তুমি প্লিজ আমাকে এই রিকোয়েস্টটা করো না। আমি এসবের কথা ভাবতেও চাই না দাদু, প্লিজ তুমি। ওরে মা, ভাবার সময় আর নেই রে হিয়া, রাজি হয়ে যা মা। দাদু এরকম করো না। দাদু হিয়া, রাজি হয়েছে মা, দিদা হ্যাঁ বলে দে। নম্রতা ঈশানের জীবনে আর কখনো ফিরবে না, হ্যাঁ বলে দে মা। নম্রতা ফিরে আসবে। তোমরা প্লিজ এইসব কিছু করো না। দেখ মা, একবার তনুকেও এইসব করতে হয়েছে, আর ওর এই ত্যাগকে আজ পর্যন্ত মনে রেখেছি আমরা।
আর তুই তো ঈশানকে ভালোবাসিস তাই না? মামি দিদা, আমি ঈশানকে ভালোবাসি, ঈশান আমাকে ভালোবাসে না। ওর মনে শুধুমাত্র নম্রতা আছে। তোমরা কেন এসব কথা বলছো? হিয়া, রাজি হয়ে যা মা, এটাতেই সবার ভালো হবে রে। না মামি দিদা, রেণুকার শরীর খুব খারাপ রে, উপরওয়ালা না করুন কিছু যদি হয়ে যায়, ঈশানের কি হবে? বড় দিদা, না ঈশানের কোনো কিছু হবে না রেণুকা আন্টির কিছু হবে। তো তোমরা আমাকে ক্ষমা করো, আমি এসব করতে পারবো না। দাদু, হিয়া, আমি এভাবে তনুকেও রাজি করিয়েছিলাম রে মা, কিন্তু আমি এভাবে তোকে কখনোই বাধ্য করতাম না যদি তুই ঈশানকে সত্যিই না ভালোবাসতিস। ওরে মা, ঈশান অত্যন্ত ভালো ছেলে, কিন্তু আজ ওর অবস্থা দেখে না আমি নিজেই ভয় পাচ্ছি। যদি আজ ঈশানের কিছু হয়ে যায়, তুই সহ্য করতে পারবি? নিজেকে ক্ষমা করতে পারবি সারা জীবন? বল মা। আজ রেণুকাদের পরিবার দুঃখের সাগরে ভেসে যাচ্ছে, আর সেটাও আমাদের এই পরিবারের মেয়ের কারণে। হিয়া মা, তোকে ওদের পরিবারের মুখে হাসি আনতে হবে। যেমন তুই আমাদের পরিবারের সবার মুখে হাসি এনেছিস, সেইভাবে ওদের পরিবারকেও আনন্দে ভরিয়ে দে। দাদু, নম্রতাকে ছাড়া আমার জীবন কিচ্ছু না হিয়া, কিচ্ছু না। ওকে ছাড়া আমি একটা জীবিত লাশের মতন। আজ এইটুকু ব্যথা পেয়েছি, তাতেই তুমি ভয় পেয়ে গেলে। তাহলে ভেবে দেখো, যখন নম্রতার কিছু হয় তখন আমার কি অবস্থা হয়। না না দাদু, আমি করতে পারবো না এসব, আমি করতে পারবো না, মা। প্লিজ। আমি জানি না এখানে এসব কি হচ্ছে, কিন্তু বৌদির অবস্থা একেবারেই ভালো নয়। কিন্তু ডাক্তার বলছেন ওনার ব্লাড প্রেশার বেড়েই চলেছে। রেণুকা আন্টি, আজ যদি ঈশানের বরযাত্রী খালি হাতে ফিরে যায়, তাহলে বৌদি আর বাঁচবেন কিনা সত্যি বলতে জানি না। দেখ মা, ভালোবাসার ইকুয়েশন ম্যাথমেটিক্সের থেকেও কঠিন, কিন্তু একটা কথা কি মাথা না খাটিয়েও বুঝতে পারছিস যে তুই ঈশানকে ভালোবাসিস। যে চলে গেছে তার কথা বাদ দে, আর যে আছে তাকে দুহাত বাড়িয়ে নিজের করে নে। কারোর ভালোবাসা অন্তত সফল হোক। ঈশানের কাকা হওয়ার অধিকারে আমি তোকে রিকোয়েস্ট করছি। আঙ্কেল প্লিজ। ঈশানের একটা অবলম্বন দরকার, তুই সেই অবলম্বন হয়ে যা। হিয়া, রেণুকা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এখনো জেদ ধরে থাকবি তুই? বৌদির বেঁচে থাকা আর আমাদের সবার খুশি এখন শুধু তোর হাতে মা। না আঙ্কেল প্লিজ। রাজি হয়ে যা মা, এক মায়ের জীবনের আশ, তার বাড়ির খুশির কথা ভেবে রাজি হয়ে যা মা। হ্যাঁ বল। হিয়া, সবকিছু তোর হাতে মা, রাজি হয়ে যা, রেণুকাকে বাঁচা মা। ঈশান বিধ্বস্ত হয়ে যাবে। হিয়া, কথা শোন। ঠিক আছে, আমি ঈশানকে বিয়ে করতে রাজি আছি। মা, তোর এই ঋণ
আমি কিভাবে শোধ করবো রে মা? দাদু, এই বিয়েটা করার আগে আমি ঈশানের সঙ্গে একবার একটু কথা বলতে চাই। আমার ওকে কিছু বলার আছে। আমি রেণুকাকে বলে আসছি। ঠিক আছে, দাঁড়া। আসুন আসুন আসুন। হিয়া আবার ওর সঙ্গে কি কথা বলবে রে বাবা? আবার আমার গোটা খেলাটা নষ্ট না করে ফেলে মেয়েটা। রেণুকা, হিয়া ঈশানকে বিয়ে করতে রাজি হয়েছে। সত্যি হিয়া রাজি হয়েছে? কিন্তু ঈশানের সাথে একাকী কথা বলতে চায়। যাও বাবা, কোনো মানুষকে কখনো নিজের জন্য, কখনো আপন জনদের জন্যও বাঁচতে হয়। বাঁচার জন্য আমরা কোনো অলৌকিকতার উপর নির্ভর করতে পারি না। মেনে নাও বাবা। ওকে ছাড়া আমি একটা জীবিত লাশের মতন। আজ এইটুকু ব্যথা পেয়েছি, তাতেই তুমি ভয় পেয়ে গেলে। তাহলে ভেবে দেখো, যখন নম্রতার কিছু হয় তখন আমার কি অবস্থা হয়? ঈশান, আই এম সো সরি। আসলে নম্রতা, আমি কোনো নম্রতাকে চিনি না। আর কখনোই নাম আমি শুনতেও চাই না। তোমার যা বলার বলো, আমি শুনবো হিয়া। আর কোনো ভাবনা চিন্তা করার শক্তি আমার নেই। ঈশান, আমি বুঝতে পারছি এই মুহূর্তে তোমার মনের ভেতরে ঝড় চলছে। তোমাকে বিরাট বড় যন্ত্রণার মুখোমুখি হতে হয়েছে। আর সবার মনে হচ্ছে তোমার এই যন্ত্রণার হাত থেকে তুমি মুক্তি পাবে যদি তুমি আমাকে বিয়ে করে নাও। কিন্তু এরকম কোনোদিন হবে না। এটা আমিও জানি ঈশান, যে আমি ওই জায়গাটা কোনোদিনও নিতে পারবো না। কিন্তু তাও সবার কথা শুনে বাধ্য হয়ে এই সম্পর্কটাতে পা রাখার আগে আমি চাই যে আমার একটা সত্যি আছে যেটা তোমার জানা উচিত।